এই অটো ইমিউনিটি এটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আমরা জানি যে টলারেন্স যেটা আমাদের বডির সেলফ অ্যান্টিজেন এর বিরুদ্ধে যে কোনো ধরনের ইমিউন রেসপন্স তৈরি নর্মালি করে না। সো সেটাকে আমরা বলি যে আমাদের বডির ইমিউন সিস্টেমটা টলারেন্ট আছে, মানে নিজের সেলফ অ্যান্টিজেনের প্রতি টলারেন্ট, যেটাকে আমি বলছিলাম যে সেটাকে আমরা ইমিউনোলজিক্যাল টলারেন্স বলে থাকি। তো এই যে টলারেন্স, এটা যদি কোনো ডিস্ট্রয় হয়ে যায়, এটা যদি ল্যাক হয়, টলারেন্স না থাকে, তাহলে হচ্ছে অটোইমিউনিটি হয়, অটোইমিউন ডিজিজ হয়। এটা গত ভিডিওতে বলে আসছি, টলারেন্স না বুঝলে তোমার অটোইমিউনিটি বুঝবা না। এখন আসো যে গত ভিডিওতে কিছু কথা বলে আসি নেই, সেটা হচ্ছে যে ইমিউনোলজিক্যাল মানে কী ফ্যাক্টর মানে টলারেন্স ডেভেলপ এর বিষয়টাকে ইনডিউস করতে পারে। যেমন ধরো ইমিউনোলজিক্যাল ম্যাচুরিটি অফ ইমিউন সিস্টেম, অর্থাৎ সাধারণত যে সকল অ্যান্টিজেন মানে আর্লি ডেভেলপমেন্ট জুড়ে প্রেজেন্ট ছিল বা প্রেজেন্ট থাকে, সেগুলা ইমিউনোলজিক্যাল রেসপন্স কিন্তু তৈরি করে না। সো নর্মালি কী বললাম তাহলে, কারণ কেন ইমিউনোলজিক্যাল রেসপন্স তৈরি করবে না? কারণ সেগুলো সেলফ অ্যান্টিজেন। সো অ্যান্টিজেন্স দ্যাট আর প্রেজেন্ট ডিউরিং আর্লি ডেভেলপমেন্ট, এগুলোকে আমরা বলি সেলফ অ্যান্টিজেন। আর অ্যান্টিজেন্স দ্যাট আর নট প্রেজেন্ট ডিউরিং প্রসেস অফ ইমিউন ম্যাচুরেশন, ঠিক আছে, এগুলা দেখা যায় এগুলোকে আমরা ফরেন হিসেবে হচ্ছে মানে চিন্তা করি, সেটাকে আমরা বলি হচ্ছে নন সেলফ। সো আলটিমেটলি এটা হচ্ছে সেলফ অ্যান্টিজেনের ডেফিনেশন, এটা হচ্ছে নন সেলফ অ্যান্টিজেনের ডেফিনেশন। ব্যাপারটা হচ্ছে এরকম অ্যাকচুয়ালি। আমরা একটু পরে দেখবো যে এই যে অ্যান্টিজেন্সগুলোর কথা আমরা বলতেছি, অ্যান্টিজেন্স দ্যাট আর নট প্রেজেন্ট ডিউরিং প্রসেস অফ ইমিউন ম্যাচুরেশন, এখানে একটা টার্ম আমরা পড়বো, সেটা হচ্ছে সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। হ্যাঁ, এরকম একটা টার্ম আমরা পড়বো। এই টার্মটা মানে কি? এই টার্মটা মানে হচ্ছে আমরা কিছু অ্যান্টিজেন দেখবো আমাদের বডির, ওগুলো আমাদের বডিরই পার্ট। যেমন আমি ধরলাম, ধরো স্পার্ম, মানে ধরো আমাদের যে টেস্টিস, এটা না আমাদের যে ইমিউন সিস্টেম সেটা অতটা বেশি সংস্পর্শে আসে না। যেমন ধরো ব্রেইনের কিছু পার্ট বা আমরা বলতে পারি আইয়ের কিছু পার্ট, এই পার্টগুলো না আমাদের ইমিউন সিস্টেম অতটা সংস্পর্শে আসে না। সো আমাদের ইমিউন সিস্টেম ওইগুলোকে ভালো করে চেনে না। সো ওইগুলোকে কী করে, ওইগুলোকে ফরেন হিসেবেই ধরে নেয়, ঠিক আছে। সো ওইগুলোকে আমরা সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন বলি, যেগুলো আমরা একটু পরে জানবো। আচ্ছা, এখন স্ট্রাকচার অফ দ্য অ্যান্টিজেন, সাধারণত যেগুলা সিম্পল প্রোটিনস, অত কমপ্লেক্স স্ট্রাকচার নাই, সেগুলা বেশি টলারেন্স ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। আর যেগুলো অনেক কমপ্লেক্স স্ট্রাকচার, যেমন ধরো স্পেশালি যেগুলো বাহিরে আমরা জানি যে বাহির থেকে আসে ফরেন অ্যান্টিজেন, সেগুলো প্রোটিন ইন নেচার বা পলিস্যাকারাইড, যেগুলো একটু কমপ্লেক্স স্ট্রাকচারের হয়, সেগুলো বেশি টলারেন্স কিন্তু ক্রিয়েট করতে পারে না, সেগুলো ইমিউন রেসপন্স তৈরি করে। বাট যেগুলো সফট মানে অত বেশি কমপ্লেক্স না, সেগুলো ইউজুয়ালি ইমিউন রেসপন্স তৈরি করে না, সেগুলো ভালো। আচ্ছা, তারপরে ডোজ অফ দ্য অ্যান্টিজেন, সাধারণত ভেরি হাই ডোজ অথবা ভেরি লো ডোজ, দুইটাই অ্যান্টিজেন, দুইটার ক্ষেত্রেই কিন্তু এটা টলারেন্স ডেভেলপমেন্ট করতে পারে, ঠিক আছে। টলারেন্স ডেভেলপমেন্ট করা মানে সেটা ভালো, এই কথাটা মাথায় রাখবে। টলারেন্স ডেভেলপ করা মানে হচ্ছে ভালো বলতে এরা ইমিউন রেসপন্স তৈরি করতেছে না, ব্যাপারটা এরকম। এবং যদি এমন হয় যে অনেক অ্যান্টিজেন যদি কন্টিনিউয়াসলি প্রেজেন্ট থাকে, তাহলে সেটা টলারেন্স কিন্তু ডেভেলপ করতে পারে সহজেই। এবং টি সেল, এখানে খুব ইম্পর্টেন্ট কথা, টি সেল কিন্তু বেশি তাড়াতাড়ি টলারেন্ট হইতে পারে বা এরা টলারেন্স ভালো ডেভেলপ করতে পারে, কিন্তু বি সেলের কিন্তু টলারেন্স ডেভেলপ করার ক্ষমতা লেস। এবং এ কারণেই আমরা দেখব যে বি সেলের কারণেই কিন্তু বেশিরভাগ অটো ইমিউন ডিজিজ হয়, কারণ এরা টলারেন্স ভালো ডেভেলপ করতে পারে না। এজন্যই দেখবা যে অনেক ডিজিজে, বেশিরভাগ ডিজিজেই অটো অ্যান্টিবডি তৈরি হইতেছে। অটো অ্যান্টিবডি মানে নিজের বডির অ্যান্টিজেনের বিরুদ্ধেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো এই যে সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেটাকে আমরা অটো অ্যান্টিবডি বলি। তো এই অটো অ্যান্টিবডিগুলোর কারণেই দেখবা বেশিরভাগ অটোইমিউন ডিজিজ হয়, এবং কারণ বি সেল টলারেন্স ডেভেলপ করতে পারে না বেশি এফেক্টিভলি। এবং যদি মানে ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ দেওয়া হয়, সেগুলোও কিন্তু টলারেন্স ডেভেলপ করতে পারে, কারণ সেখানে তো ইমিউন সিস্টেমকে দাবায় রাখা হয়েছে, ইমিউন রেসপন্স কীভাবে তৈরি হবে। এবং এই কথাগুলো জাস্ট একটু মনে রাখলেই হচ্ছে মোটামুটি এখন। আর আচ্ছা, এটা এখানে না, এটা হচ্ছে আমরা অটোইমিউন ডিজিজ পড়ার সময় পড়বো। এখন আসলে অটোইমিউনিটি, যদি এমন হয় যে সেলফ অ্যান্টিজেনের বিরুদ্ধেই এখানে কি হচ্ছে, ইমিউন রেসপন্স তৈরি হচ্ছে, তাহলে সেটা কি হচ্ছে যে আমাদের সেলফ টলারেন্স সেটার ল্যাক হচ্ছে, সেটার লস হচ্ছে, ফলে সেটাকে আমরা অটোইমিউনিটি বলতেছি। এবং অটোইমিউনিটির ফলে যে ডিজিজ হয় সেটাকে আমরা বলি অটোইমিউন ডিজিজ। অনেক অটোইমিউন ডিজিজ আছে, যেমন ধরো আমরা এখানে কয়েকটা নেম করি, যে সিঙ্গেল অর্গান কে এফেক্ট করে যে হচ্ছে অটোইমিউন ডিজিজ। যেমন ধরো অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এটা এরিথ্রোসাইটকে ইনভলভ করছে। মাইস্থেনিয়া গ্রেভিস, এটা এক ধরনের প্যারালাইটিক ডিজিজ, এটা মাসেলকে ইনভলভ করে। তারপর হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া, এটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। তারপরে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপিউরা,
এটা হচ্ছে প্ল্যাটিলেটসের একটা অটোইমিউন ডিজিজ। হাসিমোটোস থাইরয়েডাইটিস, এটা থাইরয়েড গ্ল্যান্ডের। আবার কিছু আছে সিস্টেমিক বা অর্গান স্পেসিফিক আর নন স্পেসিফিক, যেমন ধরো সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, এটা মাল্টি সিস্টেমকে এফেক্ট করতে পারে, এটা জয়েন্টকে এফেক্ট করতে পারে, এটা অনেক সিস্টেমকে এফেক্ট করতে পারে, যেটা আমরা দেখবো স্কিনকে এফেক্ট করতে পারে। তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা কিন্তু আর্থ্রাইটিস মানে খালি জয়েন্টকে এফেক্ট করবে এরকম না, এটা জয়েন্টস এবং আদার অর্গানস কে এফেক্ট করে, এরা কিডনিকে এফেক্ট করতে পারে। রিউমেটিক ফিভার, এরা কিন্তু অনেক সিস্টেমকে এফেক্ট করে। আমরা 5টা সিস্টেমের কথা বলি রিউমেটিক ফিভারে, যে 5টা সিস্টেমকে এফেক্ট করে, জয়েন্টস, হার্ট ভালভস, তার বাদে এরা স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, অনেক কিছুকে এফেক্ট করতে পারে। আচ্ছা, এখানে সবথেকে বেশি 3 স্টার যে কথাটা, সেটা হচ্ছে কী কী কজ আছে অটোইমিউনিটির, বা কী কীভাবে অটোইমিউনিটি হয়, মেকানিজম কী। ফার্স্ট কথা মনে রাখবা, মলিকিউলার মিমিক্রি। মলিকিউলার মিমিক্রিতে আমি সহজভাবে বলি, ধরো তোমাকে একটা ইনফেকশিয়াস একটা এজেন্ট তোমাকে অ্যাটাক করছে, ঠিক আছে। আমি ধরলাম, ধরো তোমাকে অ্যাটাক করছে হচ্ছে স্টেপ্টোকক্কাস পায়োজেন্সি, আমি ধরলাম অ্যাটাক করছে একটা ছোট বাচ্চা, তোমাকে না, ছোট একটা বাচ্চাকে, এবং এটা দ্বারা কী হয়েছে, ওই বাচ্চাটার ফ্যারিনজাইটিস হয়েছে। তো এই ফ্যারিনজাইটিস হয়েছে স্টেপ্টোকক্কাস দ্বারা যখন আলটিমেটলি কী হইলো, ফ্যারিনজাইটিস হইলো। সেই ফ্যারিনজাইটিস হইলো, এখন ইম্পর্টেন্ট যে কথাটা, এখন আমার বডি যে ইমিউন সিস্টেম, সেটা তো এই স্টেপ্টোকক্কাসের বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করবে। তো স্টেপ্টোকক্কাসে একটা অ্যান্টিজেন থাকে, স্পেশাল অ্যান্টিজেন, যেটাকে আমরা এম প্রোটিন বলতেছি। ওভারঅল কথা যে এই যে মাইক্রো অর্গানিজমটা, এটার গায়ে কিছু এপিটোপ আছে বা কিছু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আছে, যেগুলা একেবারে মিলে যায় আমাদের হার্টের সাথে। ধরো হার্টের যে মানে হার্টের যে স্ট্রাকচার, সেখানেও দেখা যায় এম14 আছে বা এরকম কিছু অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আছে, যেটা স্টেপ্টোকক্কাসে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের সাথে মিলে যায় হার্টে বাদেও, স্কিনে বা এরকম বিভিন্ন জায়গায় বডির এরকম আছে। সো ফলে যেটা হবে যে আমাদের বডির ইমিউন রেসপন্স স্টেপ্টোকক্কাসের বিরুদ্ধে বা স্টেপ্টোকক্কাসের এম14-এর বিরুদ্ধে যেমন রেসপন্স তৈরি করবে, হার্টের বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করবে। ফলে দেখা যায় যে এখানে কিন্তু ধরো মায়োকার্ডাইটিস হয়ে গেছে, ব্যাপারটা এরকম যে ধরো মায়োকার্ডাইটিস হয়ে গেছে। তো এই যে মায়োকার্ডাইটিস হইলো, মেনলি এখানে প্যানকার্ডাইটিস হয়, পুরো হার্টের সব লেয়ারেই ইনফ্লামেশন হয়, কারণ ওই সব জায়গায় ইম্পর্টেন্ট থাকে। সো দেখো আলটিমেটলি আমার ইমিউন রেসপন্স কী করলো, যে তার মারার কথা ছিল স্টেপ্টোকক্কাসের অ্যান্টিজেনকে তার ডিস্ট্রয় করার কথা ছিল, কিন্তু সে সেলফ অ্যান্টিজেন, হার্টের যে সেলফ অ্যান্টিজেন, সেটাকেও সে ডিস্ট্রয় করে দিতেছে, কারণ সে আইডেন্টিফাই করতে পারেনি, সে এডুকেটেড না প্রপারলি, ঠিক আছে। সো যে টলারেন্স, সেই টলারেন্সটা ডেভেলপমেন্ট হয় নাই বা ডেভেলপমেন্টে ল্যাক আছে। সো এটাকে আমি বলতেছি মলিকিউলার মিমিক্রি। এই যে বিষয়টা, এটাকে মলিকুলার মিমিক্রি আমরা বলি। যেমন ধরো রেইটার সিনড্রোমে শিগেলা বা ক্যালামাইডার দ্বারা যদি হয়, তাহলেও দেখা যায় যে তারা এরকম ভুল করতে পারে। গাইলিয়ান বেরি সিনড্রোম, এটা একটা নিউরো মানে ব্রেইনের প্রবলেম, এটা ক্যাম্পাইলোবাক্টেরিয়ার দ্বারা যদি ইনফেকশন হয়, তাহলে দেখা যায় যে মানে এটা একটা ব্যাকটেরিয়া, রাইট, এটা দ্বারা ইনফেকশন হলে তখন দেখা যায় যে এইভাবে গাইলিয়ান বেরি সিনড্রোম হতে পারে। সো এই এক্সাম্পলগুলো মনে রাখতে পারো। এপিটোপ স্প্রেডিং, এটা যদি বুঝতে হয় তাহলে বেশ কিছু জিনিস বুঝতে হবে। যেমন ধরো আমাদের যে সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, এটা আমি বলে আসছিলাম যে আমাদের বডির বিভিন্ন পার্টস, যেমন ধরো স্পার্ম বা সিএনএস, লেন্স, ইউভিয়াল ট্র্যাক্ট, আইবলের যে মিডল লেয়ার থাকে, ভাস্কুলার লেয়ার, সেটাকে আমরা ইউভিয়াল ট্র্যাক্ট বলি। তারপরে ডিএনএ, হিস্টোনস, মাইটোকন্ড্রিয়াল এনজাইম, এই সকল জায়গায় ইমিউন সিস্টেমের যে সেলসগুলো আছে, সেগুলো অতটা মানে এক্সপোজ থাকে না বা অতটা ডিটেক্ট করতে পারে না, অতটা এক্সপোজারে আসে না। ফলে ইমিউন সিস্টেম এগুলোকে ফরেন হিসেবে ধরে নেয়, নিজের বডির পার্টস হিসেবে অত আইডেন্টিফাই করতে পারে না। এই জন্য এগুলোকে আমরা সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন বলি। এগুলোকে বডি ফরেন হিসেবে চিহ্নিত করে, ফরেন। ফলে যেটা হয় যে যেহেতু ফরেন হিসেবে এগুলোকে ডিটেক্ট তখন এগুলোর বিরুদ্ধে ইমিউন রেসপন্স তৈরি করে, এবং যখন ইমিউন রেসপন্স তৈরি করে, ধরো স্পার্মের বিরুদ্ধে আমি দিলাম ইমিউন রেসপন্স তৈরি করছে। ইমিউন রেসপন্স তৈরি করার পরে দেখা যায় স্পার্মটা কী হয়, ধরো স্পার্মটা কী হলো, স্পার্মের ড্যামেজ হবে, বা আমি ধরলাম ধরো সিএনএস একটা টিস্যু, সেই জায়গায় ড্যামেজ হবে। তো ড্যামেজ হইলো, এবং ড্যামেজ হওয়ার পরে যেটা হয়, সেগুলা অন্য আরও যেই জায়গায় এরকম সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন আছে, সেগুলা বা সেই এপিটোপগুলাকেও, এপিটোপ মানে কি, এপিটোপ মানে হচ্ছে অ্যান্টিজেনের যে জায়গাটাতে অ্যাকচুয়ালি অ্যান্টিবডি বাইন্ড করে, বা আমাদের অ্যান্টিবডি বাইন্ড করে আর কি, প্যারাটোপ বাইন্ড করে, অ্যান্টিবডি বা টি সেল এগুলো বাইন্ড করে, সেগুলোকে আমি বলি এপিটোপ, অ্যান্টিজেনের সেই জায়গাগুলোকে। সো দেখা যায় যে এই সিএনএসের বিরুদ্ধে যখন আমাদের ইমিউন সিস্টেম ধরো ফরেন হিসেবে যেহেতু ধরে নিছে সিএনএসের পার্টটাকে, তাহলে এটার বিরুদ্ধে কী করতেছে, এটাকে ড্যামেজ করতেছে, এবং এই ড্যামেজের সময় যেটা হয়, এটা অন্য আরও যে সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন আছে, সেগুলার যে এপিটোপগুলো আছে, সেগুলাকেও মানে নিয়ে আসে টি সেলের কাছে বা ইমিউন সিস্টেমের কাছে, তখন সেগুলোও ড্যামেজ হয়। তো এই যে এপিটোপকে এক্সপোজ করে দিতেছে,
এপিটোপ অন্য যে এপিটোপগুলো লুকাই ছিল, যেগুলা ইমিউন সিস্টেম আগে জানতো না, যেগুলা মানে বডির মধ্যে আছে বা যেগুলোকে নিজের বডির জিনিস বাট সেগুলোকে আরও নিয়ে আসতেছে এবং টি সেলের কাছে সেগুলোকে ফরেন হিসেবে ইন্ট্রোডিউস করাচ্ছে। সো এই বিষয়টাকে আমি বলতেছি এপিটোপ স্প্রেডিং। সো নিজে তো ধ্বংস হচ্ছেই, সিএনএস ধরো লেন্স বা ধরো স্পাম নিজেরা তো ধ্বংস হচ্ছে, নিজেরা তো ড্যামেজ হচ্ছেই, পাশাপাশি বাহির থেকেও কিন্তু এরা বাহির থেকে না মানে নিজের বডি থেকে আরও যেগুলো সিকোয়েস্টার আছে সেগুলোকেও আবার নিয়ে আসতেছে। সো এর ফলে যে ডিজিজ হচ্ছে, এর ফলে কিন্তু অটোইমিউন ডিজিজ হয়। আচ্ছা, এর ফলে এইচএলই, ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ যেমন ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, প্যাম্পিগাস ভালগারাইস, এটা হচ্ছে স্কিনের ডিজিজ কিন্তু, হ্যাঁ স্কিনের কী বলে এটাকে, যে বুলাস ডিজিজ বলি এগুলোকে আমরা, বুলাস প্যাম্পিগাস বা প্যাম্পিগাস ভালগারিস। তারপরে সাম ফর্মস অফ ডায়াবেটিস, স্পেশালি টাইপ 1 ডায়াবেটিস। তারপরে ধরো রেগুলেটরি যে টিসেল আছে সেটার যদি ফেইলিওর হয়, তাহলে আমরা জানি যে রেগুলেটরি টিসেল তো টলারেন্স মেনটেন করে সহযোগিতা করে। এখন রেগুলেটরি টিসেলের যদি ড্যামেজ হয়, তাহলে তো এখানে কী হবে, এখানে হচ্ছে আমাদের অটোইমিউনিটি হবে। নিউ অ্যান্টিজেন্স একটা টার্ম আছে, এগুলো হচ্ছে সেই সকল সেলফ অ্যান্টিজেন যেগুলো মডিফাইড হয়ে গেছে কিছু এক্সটেন্সিভ ফ্যাক্টর দ্বারা, হতে পারে সেটা কেমিক্যাল দ্বারা। সো এগুলো যখন হয় তখন নিজের যে ইমিউনিটি সেটা কিন্তু এটাকে ফরেন হিসেবে ধরবে। সো সেলফ অ্যান্টিজেনই যখন নতুন একটা কনভার্সন হয়েছে, এটা মডিফাইড হয়েছে এবং এরা ফরেন হয়ে গেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের নিও অ্যান্টিজেন। এবং এটাও কিন্তু অটোইমিউনিটি করতে পারে। যেমন ধরো এসএলিতে যে ঘটনাটা ঘটে, যে ডিএনএ আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএ এমন একটা ড্যামেজ ঘটায় যার কারণে ডিএনএর স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় এবং ডিএনএকে নতুন হিসেবে প্রেজেন্ট করে, একটা নিউ অ্যান্টিজেন হিসেবে প্রেজেন্ট করে, যার ফলে আমার বডি কিন্তু এটার বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি করে এবং কিন্তু সেটা অটোইমিউনিটি তৈরি করবে। যেমন প্রোক্যানামাইড, এটা একটা ওষুধ। সো এই ওষুধটা দিয়ে কিন্তু হচ্ছে এসএলই হইতে পারে, এটা ইনডিউসড হচ্ছে এসএলই হইতে পারে। আচ্ছা, এবং এখন আমাদের হচ্ছে বেশ কিছু অটোইমিউন ডিজিজের নামগুলো যদি আমরা একটু দেখি, যেমন ধরো অ্যান্টিবডি টু রিসিপ্টরস যে টাইপের অটোইমিউন ডিজিজগুলো আছে, যেমন ধরো গ্রেভস ডিজিজ, তারপরে মাইসথেনিয়া গ্র্যাভিস, এই দুটাকে ওই যে টাইপ 5 হাইপার সেন্সিটিভিটির মধ্যে পড়ছিলাম বা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির মধ্যে আমরা বলছিলাম যে ডিসফাংশনের কারণে রিসেপ্টর ডিসফাংশন। তারপরে ইনসুলিন রেজিস্ট্যান্স যে ডায়াবেটিস, এটা হচ্ছে ল্যাম্বার্ট এটন ম্যাসথেনিয়া। তারপর হচ্ছে অ্যান্টিবডি টু সেল কম্পোনেন্টস বা আদার মানে রিসেপ্টর বা অন্যান্য যে কম্পোনেন্টসের বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয়, যেমন সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারপর হচ্ছে রিউমেটিক ফিভার। আচ্ছা, এই যে পাশে যে জিনিসগুলো লেখা আছে এটা বলতে যেটা বোঝানো হয়েছে, আচ্ছা দেখো, এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কী হয়, ধরো আইজিজি জয়েন্টসে আইজিজি এর বিরুদ্ধে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়। ব্যাপারটা এরকম আর কি, নিজের বডির অ্যান্টিবডির বিরুদ্ধে নিজের বডির অ্যান্টিবডিকে একটা অ্যান্টিজেন হিসেবে ডিল করে এবং তার বিরুদ্ধে আইজিএম অ্যান্টিবডি তৈরি করে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে হয়, ঠিক আছে। তার বাদে রিউমেটিক ফিভারে হচ্ছে হার্টের বিরুদ্ধে ধরো অটো অ্যান্টিবডি তৈরি করবে, মানে এইগুলার বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হয়, এগুলো বোঝানো হয়েছে। তারপরে এই যে ডিজিজগুলোর নাম আছে, এখান থেকে অনেকগুলো ডিজিজ আমাদের মনে রাখতে হবে। প্যাম্পিগাস ভালগারিস, তারপরে উইগনার্স গ্রানুলোমেটোসাস, গালিয়ানবেরি সিনড্রোম, পেরি আর্টারিটিস নোডুসা, তারপর হচ্ছে অ্যাকুট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এডিসন্স ডিজিজ, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, হাসিমোটোস থাইরয়েডাইটিস, পার্নিশিয়াস অ্যানিমিয়া, তারপরে গুড পাস্চুর সিনড্রোম, তারপর হচ্ছে গিয়ে আইজিএ নেফ্রোপ্যাথি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে আর সেল মিডিয়েটেড কিছু হইতে পারে অটোইমিউন ডিজিজ, তবে সেটা খুবই কম, কারণ আমরা জানি টি সেল হচ্ছে ভালো টলারেন্স ডেভেলপ করতে পারে। এই জন্য খুবই কম ডিজিজ পাবো আমরা যেগুলো হচ্ছে টি সেল মিডিয়েটেড হচ্ছে অটোইমিউন ডিজিজ, অ্যালার্জিক এনকেফালোমায়ালাইটিস অ্যান্ড মাল্টিপল স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, এগুলো হইতে পারে। আচ্ছা, এখন আমরা বেশ কিছু ডিজিজ যেমন ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিস এটার বা বিভিন্ন অটোইমিউন ডিজিজের মেকানিজম নিয়ে একটু হালকা কথা বলবো। আচ্ছা, আমরা একটু এখানে চলে যাই। তবে এখানে আরও কিছু কথা এখানে একটু বলি, যে কিছু মাইক্রোবিয়াল ইনফেকশন আছে যেগুলো অটোইমিউন ডিজিজ করতে পারে। যেমন ধরো মানে অটোইমিউন ডিজিজ করতে পারে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এই সকল মানে যদি মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেকশন হয়, তাহলে এগুলাতে এমন কিছু অ্যান্টিজেন থাকে যেগুলো আমাদের বডিতেও থাকে, ফলে যেটা হয় যে অটোইমিউন ডিজিজ হওয়ার চান্স থাকে, যেমন স্ট্রেপ্টোককাস পায়োজেন্স, ক্যাম্পেলোব্যাক্টার জিজোনি, এবং কোনটা দ্বারা কী ডিজিজ হয় এটা আমাদের জানা লাগবে। ইস্টেরিসিয়া কোলাই দ্বারা হচ্ছে ধরো প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ক্যালামাইডা ট্রাইকোমাটিস দ্বারা রিটার সিনড্রোম, সিজেলা দ্বারা রিটার সিনড্রোম, তারপরে ইয়ারসেনিয়া দ্বারা রিয়াক্টিভ আর্থ্রাইটিস, বরিয়েলা বার্গাডোর ফেরি, হ্যাঁ বরিয়েলা এটা কিন্তু একটা স্পাইরোচেটস মানে ট্রিপোনেমা যেমন, এটা কিন্তু এরকম। আচ্ছা, এখন আসলে যে হচ্ছে এটা হচ্ছে লাইম আর্থ্রাইটিস করতে পারে। তারপর হচ্ছে ভাইরাস দ্বারা, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো দ্বারা কোনটা দ্বারা কী হয় এগুলো একটু জানা লাগবে। আচ্ছা, কক্সেকি ভাইরাস B3 আর B4, দেখো B4 দ্বারা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এটা কিন্তু হতে পারে। যদি কক্সেকি ভাইরাস B4 দ্বারা অ্যাটাক হয় তাহলে কিন্তু এটা হতে পারে। সাইটোমেগালো ভাইরাস দ্বারা
স্কেরোডার্মা, তারপর হচ্ছে গিয়ে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস দ্বারা হচ্ছে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস অ্যাসোসিয়েটেড মায়োলোপ্যাথি হতে পারে। সো এইগুলো স্পেশালি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসো যে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে আমরা এতক্ষণ যে ডিজিজগুলো পড়লাম সেগুলোর মধ্যে কয়েকটা ডিজিজের একটু প্যাথোজেনেসিস জানবো যেগুলো ইম্পর্টেন্ট। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা, এটা হচ্ছে টাইপ, আমরা হাইপার সেনসিটিভিটি পড়ছিলাম, তার মধ্যে টাইপ 3 এবং 4 এটা একটা কম্বিনেশন আমরা বলতে পারি। 3 and 4 এটা একটা কম্বিনেশন আসলে। আচ্ছা যাই হোক, এখন আসে যে নর্মালি যেটা হয় যে আমাদের বডির, আগেই বলছি যে নিজের বডির যে আইজিজি অ্যান্টিবডি, এটার বিরুদ্ধে একটা অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে অ্যান্টিজেন হিসেবে ডিল করে এই অ্যান্টিবডিটাকে, এবং আইজিএম একটা অ্যান্টিবডি তৈরি হয়। এই আইজিএম অ্যান্টিবডিটাকে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর বলি, ঠিক আছে, রিউমাটয়েড ফ্যাক্টর বলি। আচ্ছা, এখন এটা যে শুধু জয়েন্ট ক্যাফেক্ট করে তা না, আর অন্যান্য সিস্টেমকে এফেক্ট করতে পারে। 30 থেকে 35 বছর বয়সীদের এটা মেইনলি হয়, এবং মেইনলি ওমেনদেরকে এরা এফেক্ট করে, এবং অটো অ্যান্টিবডি তো এখানে তৈরি হয়, এটা আগেই বলছি। আচ্ছা, সো এই বিষয়গুলো এখানে আছে, এইগুলো আমরা একটু দেখে নিব, এবং এটা আমরা প্যাথোলজি তার একটু ডিটেলসে পড়ি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, রাইট? সো এখানে আমরা তো এটা পড়ে নিব। আচ্ছা, দেখো এই যে জয়েন্টস বাদেও কিন্তু এরা লাংকে, পেরিকার্ডিয়ামকে, তারপরে হচ্ছে বিভিন্ন আরও আদার সিস্টেমকে এফেক্ট করতে পারে। সাধারণত এরা কিডনিকে এফেক্ট করে না, ঠিক আছে? এই জিনিসটা একটু জাস্ট আমরা জানবো। এখন যেটা হয় যে এখানে না, ফার্স্ট কথা যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে এটা হইতে পারে, জেনেটিক ফ্যাক্টর বলি, বা আমরা ইনভায়রনমেন্টাল বিভিন্ন ফ্যাক্টরের কারণে এটা হইতে পারে। বাট এটা কিন্তু আরেকটা জিনিসের কারণে হতে পারে যে আমাদের বডির নিজের প্রোটিন, ধরো নিজের একটা প্রোটিন, সেটা মডিফাই হয়ে সিট্রুলিনেটেড হয়ে গেছে। সিট্রুলিনেটেড প্রোটিন বলি আমরা, সিট্রুলিনেটেড প্রোটিন। সো যেটা হয় যে ACPA, অ্যান্টি সিট্রুলিনেটেড প্রোটিন অ্যান্টিবডি, এটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, মানে এটার বিরুদ্ধে বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয় আর কি। তো এই অ্যান্টিবডিটাও আবার কিন্তু বডি এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভূমিকা পালন করে। সো আমরা ACPA টেস্টও করে দেখি, যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা ধারণা করি যে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়তো বা হবে। যেমন ধরো এখানে লেখা আছে যে কী কী ইনভেস্টিগেশন আমরা করতে পারি। যেমন ধরো একজন মহিলা যে হচ্ছে পেইন, সোয়েলিং অফ দ্য স্মল জয়েন্টস অফ হ্যান্ড, এগুলো নিয়ে আসছে, তাহলে তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, ঠিক আছে। অথবা ধরো একজন পেইন, সোয়েলিং অফ দ্য স্মল জয়েন্টস অফ হ্যান্ড ফিট নিয়ে আসছে, তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। এখন কী কী ইনভেস্টিগেশন দেওয়া যেতে পারে? CBC ESR দিব, ESR রেস থাকবে, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোসিস থাকবে। থ্রম্বোসাইটোসিস বলতে বোঝাইছে প্লাটেলেট কাউন্ট বেশি থাকবে, অ্যানিমিয়া থাকবে, এবং সিরিঅ্যাক্টিভ প্রোটিন বা মানে যেটা সেটা বেশি থাকবে, এটা একটা অ্যাকিউট ফেস প্রোটিন। এবং রিউমাটয়েড ফ্যাক্টর যেটা, এটা রোজ ওয়েলার টেস্টের মাধ্যমে এটা ডিটেক্ট করা হয়, এবং এটা হচ্ছে 80% ক্ষেত্রেই পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যাবে। এটা মানে IgM যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল সেটা। আর অ্যান্টিসাইক্লিক বা মানে সিট্রোলিনেটেড যে প্রোটিন অ্যান্টিবডিস বা ACPA আমরা এটাকে বলতে পারি, ACPAও বলতে পারি, অ্যান্টিসাইট্রোলিনেটেড প্রোটিন অ্যান্টিবডি। আচ্ছা, সো এটা হচ্ছে মোর স্পেসিফিক, দেখছো, এবং এটা রিউমাটয়েড ফ্যাক্টর থেকেও বেশি স্পেসিফিক। এটা পাইছি মানে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা বলতে পারি। তারপরে এক্সরে করতে পারি এফেক্টেড জয়েন্টসের, এখানে কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো। এবং তা বাদে আমরা USG MRI এফেক্টেড জয়েন্টে করতে পারি। রিয়ালি সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস করা যাইতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা মানে আর্থোসেন্টেসিসের মাধ্যমে সেগুলো করা হয়, আর্থোসেন্টেসিস, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে যে ডায়াবেটিসের মধ্যে অটো ইমিউন যেটা, অটোইমিউন ডায়াবেটিস মেলাইটাস যেটা, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, ইনসুলিন রেজিস্ট্যান্স যে ডায়াবেটিস মেলাইটাস, এগুলো নিয়ে যদি একটু কথা বলি, যে ইনসুলিন ডিপেন্ডেন্ট যে ডায়াবেটিস মেলাইটাস, সেটা আমরা জানি যে অটো রিঅ্যাক্টিভ টি সেল কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের যে সেল আছে প্যানক্রিয়াসের, সেগুলোকে ডিস্ট্রয় করে দিবে। আচ্ছা, এবং এটার ফলে যেটা হয় যে আমাদের এখানে ডিস্ট্রাকশন হয়, এবং এর ফলে ইনসুলিন ডিফিসিয়েন্সি হবে, ট্রু ইনসুলিন ডিফিসিয়েন্সি ক্ষেত্রে পাবো। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যে ডায়াবেটিসটা, যেটাকে আমরা ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস বলতেছি, এর ফলে অটো অ্যান্টিবডি তৈরি হয় ইনসুলিন রিসেপ্টরসে, এবং এভাবে এরা কাজ করতে পারে। সো এগুলো আমরা হচ্ছে, এটা নিয়ে আমি অতটা বেশি কথা বলবো না, এগুলো আমরা সবাই জানি, ডায়াবেটিসের বিষয়গুলো নিয়ে আমরা সবাই জানি। আচ্ছা, ঠিক আছে, এখন আসা যাক যে হচ্ছে এসিলির প্যাথোজেনেসিস। এসিলির প্যাথোজেনেসিস হচ্ছে, এটা মেনলি ওমেনদেরকে এফেক্ট করে, 20 থেকে 60 বছরের ওমেনদেরকে, এবং আমরা জানি যে এখানে বাটারফ্লাই শেপ র্যাশ পাওয়া যায়, বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়, এবং বাটারফ্লাই র্যাশ পাওয়া যায়। পাশাপাশি এসএলিতে অটো অ্যান্টিবডি তৈরি হয় নিজের ডিএনএর বিরুদ্ধে। এটা আমি আগেও বলে আসছি যে নিজের ডিএনএটাই মডিফাইড এমন হয়ে যায়, এবং এটার বিরুদ্ধেই হচ্ছে তৈরি হয়, এটার বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি হবে। এবং এখানে মেনলি দুইটা ড্রাগ, প্রোকেনামাইড, হাইড্রালাজিন, এই দুইটা ড্রাগ কিন্তু এই মানে এসএলই করতে পারে মেইনলি। এবং এখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার মাধ্যমে এখানে মেনলি
কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি হয় সেটা যদি আমরা একটু জাস্ট জানি তাহলে কিন্তু আমরা মেকানিজমটা বলতে পারবো যে ওই হাইপার সেন্সিটিভিটি মেকানিজমগুলো আমরা বললেই এখানে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, সো এখানে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া এগুলো তো থাকবে, অর্থাৎ আমরা ওভারঅল বলতে পারি যে এখানে কিন্তু প্যানসাইটোপেনিয়া থাকতেছে। আচ্ছা, সো এখন আমরা এসএলই নিয়ে জানছি। তো এসএলই কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি? এখানে মেনলি টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি থাকে, রাইট? সো এখানে টাইপ 3 থাকে, তার মানে কি এখানে ইমিউন কমপ্লেক্স তৈরি হয় এবং সেই ইমিউন কমপ্লেক্সগুলো কিন্তু বিভিন্ন জায়গায় জমা হয়ে এরা কিন্তু বিভিন্ন প্রবলেম করবে। এখন আসা যায় এখানে কী কী টেস্ট করা যেতে পারে? সিবিসি করা যেতে পারে, ইএসআর করা যেতে পারে, সিআরপি করা যেতে পারে, এবং কোন জায়গার ফাইন্ডিংস কী হবে এই জায়গায় তো আমরা প্যানসাইটোপেনিয়া পাবো। আচ্ছা, তবে এখানে দেখো এখানে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, আবার থ্রোম্বোসাইটোসিসও হইতে পারে, ইএসআর বেশি থাকবে, এবং আমরা সেরোলজিক্যাল কিছু ডায়াগনোসিস করতে পারি, এবং ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি এটা তো তৈরি হবে, এটা আমরা জানি, এটা হচ্ছে স্পেসিফিক ফর এসএলই, এই জিনিসটা গেল। তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট লেভেল আমরা দেখতে পারি, C3 C4 যে কমপ্লিমেন্ট লেভেল সেটা হচ্ছে রিডিউসড হবে অ্যাক্টিভ ডিজিজের টাইমে, এবং হিস্টোলজি করা যেতে পারে, ক্যারেক্টারিস্টিক হিস্টোলজিক্যাল এবং ইমিউনোফ্লুরেসেন্ট অ্যাবনর্মালিটিস পাওয়া যাবে, ইমেজিং করা যেতে পারে, সিটি স্ক্যান, এমআরআই ব্রেনে। সো ওভারঅল এই কথাগুলো। এখন দেখো একটা মহিলা যে মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসছে এবং পজিটিভ রেজাল্ট ইন রিউমাটয়েড ফ্যাক্টর, সেখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে দেখো এখানে কিন্তু রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ হইতে পারে কিছু পেশেন্টে। সো রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ মানে সেটা যে রিউমাটয়েড আর্থ্রাইটিস তা কিন্তু না, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে বেশি স্পেসিফিক হচ্ছে এসিপিএ, আর রিউমাটয়েড ফ্যাক্টর হচ্ছে 80% ক্ষেত্রে পজিটিভ হয়। এসএলই তো এটা পজিটিভ হইতে পারে, এই জিনিসটা জানবা। এবং এএনএ বলতে আমরা কী বোঝাচ্ছি? এএনএ বলতে বোঝাচ্ছি যে হচ্ছে মানে আমাদের যে সেরাম অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিস সেটা কিন্তু সব ক্ষেত্রেই পজিটিভ থাকে, সো এটা বেশি স্পেসিফিক, তো এটা হচ্ছে গিয়ে পজিটিভ হবে। সো এই জিনিসটা বললে এসএলই ধরে নিবা। এবং নেক্সট অ্যাডভাইস কি, যে আমরা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি টেস্ট করাবো, কমপ্লিমেন্ট লেভেল অ্যাসেসমেন্ট করবো, বা এই যে বাকি যে টেস্টগুলো আছে সেগুলো করে আমরা কনফার্ম হওয়ার ট্রাই করবো যেটাকে এসএলই কিনা। সো ওভারঅল এই কথাগুলোই ছিল। এবং এটা বাদে আমরা লাস্টলি আরেকটা জিনিস দেখব, সেটা হলো যে ওভারঅল আমরা অটোইমিউন ডিজিজে কী কী টেস্ট করি। আমরা সিবিসি করি, এসআর করি, অ্যান্টি সিসিপি করি, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য করি আমরা, যেটাকে আমরা এসিপিও বলতে পারি, বা এএনএ করি হচ্ছে এসএলইর জন্য, বা সিজোগ্রিন সিনড্রোমের জন্য করা যেতে পারে। তারপরে অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি এটা আমরা এসএলইর জন্য করি রেডিও ইমিউন অ্যাসে বা এলএসের মাধ্যমে। তারপরে অ্যান্টি ফসফোলিপিড টেস্ট এটা এসএলইর জন্যই করা হয়। অ্যান্টি নিউট্রোফিল সাইটোপ্লাজমিক অ্যান্টিবডি এটা করা যেতে পারে। রোস ওয়েলার যে টেস্ট এটা বলে আসছি রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য করি, এবং এটা অবসোলেট হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, অবসোলেট, এটা এখন করা হয় না। কম টেস্ট এটা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে করা হয়। ইনডাইরেক্ট কম টেস্ট, ডাইরেক্ট কম টেস্ট আছে। হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের ক্ষেত্রে কিন্তু কম টেস্ট করা যেতে পারে। এইচএলই টাইপিং এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে করা হয়। ইমেজিং স্টাডিজ, বায়োপসি সেগুলো করা যেতে পারে। সো এগুলো হচ্ছে ওভারঅল আমরা কী কী টেস্ট করি। এখন অটোইমিউন ডিজিজের জেনারেল কিছু ফিচার আছে যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে প্রোগ্রেসিভ হয়, প্রোগ্রেসিভলি আস্তে আস্তে এরা কিন্তু বাড়তে থাকে এবং এরা ক্রনিক হইতে থাকে, এবং মানে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে এরা রিল্যাপস এবং রিমিশনও থাকতে পারে। মানে দেখা গেছে যে মানে কিছুদিন ঠিক আছে আবার পরে আবার হয়েছে, ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন, এটা কিন্তু কি ইমিউন রেসপন্স কেমন হয়েছে এবং সেই ইমিউন রেসপন্সের উপর ডিপেন্ড করে যে কেমন ম্যানিফেস্টেশন হবে, কেমন সিভিয়ারিটি হবে। সো ওভারঅল এইগুলোই ছিল আমাদের হচ্ছে